ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, তত্ত্বাবধায়ক সরকারের পূর্ণ বহালের দাবিতে আন্দোলন করেছিলাম। সেখানে অন্তর্বর্তী সরকারের দাবিতে আন্দোলন করেছিলাম। আজকে সেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের জোর দাবি জানাচ্ছি এবং এই পিডিআর সদস্যদের যে সকল পিডিআররা কারাবন্দী আছেন তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দান করেন। যারা চাকরি ফেরত পাওয়ার বয়স আছে তাদেরকে চাকরিতে বহাল রেখে তাদেরকে চাকরিতে বহাল করার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া শনিদল জিন্দাবাদ, মেহনতি মানুষ মজলুম মানুষের জয় হোক, জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা জগেছে জগেছে লেগেছে লেগেছে, কে বলে রে বিড়িয়া নাই, আমার অধিকার হবে ফিরে দাও, তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা। ধন্যবাদ। এখন আমাদের আন্দোলনের রুটম্যাপ নিয়ে আলটিমেটাম ঘোষণা করবেন আমাদের বিডিআর কল্যাণ পরিষদের যোদ্ধা, সামগ্রিক যোদ্ধা, সম্মানিত বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম সুমুদ ভাইকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এখন আমাদের আন্দোলনের রূপরেখ ঘোষণা করবেন বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ফয়জুল আলম সুমুদ সাহেব। এখন আমাদের বিডিআর এর আন্দোলনের রূপরেখ নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ফয়জুল আলম সুমুদ সাহেব। উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং 2009 সালের সকল প্রকার ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্য এবং দেশবন্ধু পরিবার এবং সুশীল সমাজ, রাজনৈতিক দল এবং সাধারণ জনতা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, 2009 সালে পিলখানাতে তৎকালীন সরকার শেখ হাসিনা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড করিয়ে দিয়ে তার এই ধারাবাহিকতায় 18,519 জনকে বিশেষ আদালত এবং সামারি কোর্ট বিভিন্ন করে আমাদেরকে সাজা প্রদান করেন এবং চাকরিচ্যুত করেন এবং 850 জনকে কোন সঠিক তদন্ত ছাড়া কারাগারে এখনো জেলবন্দি করে রেখেছেন। তার ভিতরে আমরা এই পর্যন্ত 178 জন জামিন পেয়েছেন, এটা আপনারা সকলেই জানেন। এবং আমরা 18,519 জন জেল জুলুমের অত্যাচার শিকার হয়ে আমরা কারাবরণ করে আজকে আমরা কোথাও স্থান না পেয়ে শহীদ মিনারে এসে আমরা স্থান নিয়েছি। এটা বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত লজ্জাকর বিষয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, প্রিয় সেনাপ্রধান মহোদয়, আপনি ফুল স্টপ দিবেন না। আপনার কাছে অনুরোধ করতেছে, আমরা আপনার সৈনিক ছিলাম, আমরা আপনার সৈনিক। আমরা আপনি যদি দাবি না করেন আমরা দাবি করব। আমরা আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ওই প্রশিক্ষণকে আলোকিত করে বলবো আমরা আপনার সৈনিক। আর ওই সৈনিক হিসেবে আপনার কাছে আমরা দাবি করতেছি, আমাদের প্রতি সদয় হয়ে পূর্ণ তদন্তের মাধ্যমে আমাদের সকলকে 18,519 জনকে চাকরিতে পূর্ণ বহাল করুন এবং পূর্ণ তদন্তের মাধ্যমে আমাদের নিরপরাধ জেলবন্দি ভাইদেরকে আপনারা মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করুন।
আমরা কোন প্রকার খুনির মুক্তি চাচ্ছি না। আমরা চাই প্রকৃতম দোষীরা তাদের সাজা হোক, কিন্তু বিচারের নামে যেন কোন নিরপরাধী বিডিআর সদস্যদের কারাগারে থেকে জীবন পৌঁছে যেন মরে না যায়। তাই আমরা দাবি জানাচ্ছি নিরপরাধীদেরকে মুক্তি দেওয়া হোক এবং 18,519 জনকে চাকরিতে পুনর্বহাল করা হোক। আজকে আমাদের দুই দাবিতে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। এই অবস্থান কর্মসূচি হলো 1 নম্বর দাবি, সরকারের কাছ থেকে প্রজ্ঞাপনকৃত স্বাধীন তদন্ত কমিশনের জন্য যে আদেশ দেওয়া হয়েছে ওই আদেশে তথাপি এবং 2-এর অনুমোদনা বাতিল করে স্বাধীন তদন্ত কমিশনকে সুষ্ঠুভাবে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং তদন্তের পরে বা তদন্ত চলাকালীন যদি মনে হয় স্বাধীন তদন্ত কমিশন যে আমাদের নিরপরাধ যে সমস্ত জেলবন্দী ভাইরা আছেন, অবশ্যই আমাদের জেলবন্দী ভাইদেরকে মুক্তি দিতে হবে। আমি তো বলতেছি না কোন খুনির আপনারা দেন, আপনারা তদন্ত করেন, তদন্ত করে 16 বছর অভিভাবক হারা পরিবারগুলোকে আপনারা দুশ্চিন্তা থেকে রক্ষা করুন। আমরা আজকে রাস্তায় নামার কারণ, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে গত ফেব্রুয়ারি মাসে আন্দোলনের পরে একটা সাক্ষাৎ দিয়েছিলাম। এই সাক্ষাতের পরে উনি আমাদেরকে বলেছেন মার্চের 15 তারিখে আপনাদেরকে ইনশাল্লাহ ভালো একটা খবর দিব। আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো একটা খবর দিয়েছে। কি জানেন? খবরটা হলো উনি দেখা করবেন বলে বলছেন আমি অসুস্থ, আপনাদের সাথে দেখা করতে পারবো না। কি জন্য দেখা করতে পারবেন না? কার চাপে দেখা করতে পারবেন না? আপনি মিডিয়াতে এসে দয়া করে সাংবাদিক বিন্দু ভাইদের সামনে পরিষ্কার করেন আপনার ভয় কোথায়। আপনার জানা উচিত ছাত্ররা আন্দোলন করে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, এখানে কোন দূষণের দায় নাই। আপনি কেন কোন আওয়ামী দূষণের ভয়ে কার নির্দেশনায় আপনি চেপে আছেন এটা আপনাকে জবাবদিহি করতে হবে। প্রিয় আইন উপদেষ্টা মহোদয়, আপনার কাজ কি? আপনার কাজ কি? ভারতের প্রেসক্রিপশন পরিচালনা করা? বেশ, আপনি দালালি না করিয়া আপনি সঠিক রাস্তায় এসে আমাদের নিরীহদেরকে রক্ষা করুন। এবং আমাদের প্রধান উপদেষ্টা, আপনি পুরো বিশ্বের একটা মুকুট, আপনি পুরো বিশ্বের জন্য একটা আয়না, পুরো বিশ্বের জন্য একটা আপনি বিবেক। আপনার কাছে যেরকম বাংলাদেশের প্রতিটি শ্রেণীর সদস্য জনগণ সবকিছু আশা করে, ঠিক আমরা 18,000 বিডিআর সদস্য আপনার কাছে ন্যায় বিচারটা আশা করতেছি এবং আমাদের চাকরি পুনর্বহাল চাচ্ছি এবং কি আমরা নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চাচ্ছি। আমরা কোনো ভিক্ষা চাচ্ছি না, কারো কাছে করুণা চাচ্ছি না, এটা চাচ্ছে আমাদের অধিকার। আর যদি আমাদের অধিকার না দেন, দয়া করে আমরা শহীদ মিনার থেকে বাইর হতে আমাদের না লাগে এই ব্যবস্থা করেন। দয়া করে আমাদেরকে শহীদ মিনার থেকে বাইর হওয়ার ব্যবস্থা করবেন না। তাই আমি এখন আলটিমেটাম দিয়ে জানাচ্ছি, আগামীকাল সকাল 11 ঘটিকার মধ্যে যদি আমাদের সাথে মন্ত্রণালয় কর্তৃপক্ষ এসে সাক্ষাৎ না করেন, তাহলে আমরা সকাল 11টায় এখানে স্পষ্টভাবে বলছে আমরা প্রধান উপদেষ্টা যমুনা ভবন গেরার উদ্দেশ্যে আমরা যাব। প্রিয় সম্মানিত উপস্থিতি, কিছু কিছু লয়ার দালাল আমাকে আওয়ামী দোষর বানাতে চায়, আমাকে ট্যাক্স লাগিয়ে এই আন্দোলনকে দুর্বল করতে চায়। এই আশা কোনোদিন আপনাদের পূর্ণ হবে না। তাই আমি আমাদের উপস্থিত বিডিআর ভাইদের বলতেছি, আপনাদের মধ্যে এই ধরনের ট্যাগ যদি কেউ যদি অপপ্রচার করে আপনারা এগুলো শুনবেন না এবং যতক্ষণ পর্যন্ত আমাদের
অধিকার আদায় না হবে, প্রয়োজনে আমরা রাস্তায় মৃত্যুবরণ করব, তবু আমরা এবার খালি হাতে ফিরত যাব না। হয়তো দিবেন, না হলে নিবেন। দিবেন মানে কি আমাদের অধিকার ফিরত দিবেন, আর নিবেন মানে কি আমাদের জান নিয়ে যাবেন। কোনটা নিবেন, কোনটা গ্রহণ করবেন, এটা আপনাদের মন্ত্রণালয়ের ব্যাপার। আমি বলবো আপনারা সঠিক পথে থেকে আমাদের দাবিগুলা মেনে নেন। এবং আমি সংক্ষিপ্ত বক্তব্য বলে এখানে শেষ করতেছি। অনেক বক্তব্য দিয়েছেন, আরো অনেকে বক্তব্য দিবেন, তাই আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের মধ্যে হাজির হয়েছেন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক আয়াতুল্লাহ বিএসটি। প্রিয় আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা উনার বক্তব্যগুলো একটু প্রত্যেকে গ্রহণ করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কেন্দ্রীয় সমন্বয়ক আয়াতুল্লাহ বিএসটি থেকে ভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মিডিয়া চলে যাবে। জেগেছে রে জেগেছে, তুমি কে যাবে কে? তোমার আমার ঠিকানা লেগেছে লেগেছে, কে বলেছে মিডিয়ার নয়? তোমার আমার অধিকার দিতে হবে, তোমার আমার অধিকার দিতে হবে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আয়াতুল্লাহ বিএসটি ভাই। ধন্যবাদ। আসলে আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলে দিয়েছেন, আমি আসলে অত্যন্ত শর্ট সময়ের জন্য আসছি। আজকের এখানে আসলে এভাবে মহাসমাবেশ করার আসলে আমাদের কোনো দরকার হতো না, যদি আমাদের সেই যে 239 জন বিডিআর সদস্যদের যে মুক্তি দেওয়ার কথা ছিল, জামিন আদেশ আসার কথা ছিল, সেটা 3 বার পর্যন্ত পিছানো হয়েছে, কিন্তু তারপরেও দেওয়া হয়নি। তো এটা একটা বিষয়ে স্পষ্টভাবে আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কি তাহলে আসলেই স্বৈরাচার মুক্ত এখনো হতে পারি নাই। আর যদি তাই হতো তাহলে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে এই ধরনের গড়িবেশি করার কারণ কি? বাংলাদেশের সার্বভৌমত্বের সর্বোচ্চভাবে যেদিন ক্ষতিগ্রস্ত হলো সেটি ছিল 57 জন বিডিআর অফিসার, বলিবার সেনা অফিসার যেভাবে বলি, তাদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের প্রথম সার্বভৌমত্বের কফিনে পেরে ঠোকা হয়েছিল। এখন পর্যন্ত সেই 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত 8 মাস অতিবাহিত হয়ে গেল, 8 মাস পূর্ণ হলো, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত এটার জন্য রাস্তায় নেমে বিচার চাইতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? আমি বাংলাদেশ রাইফেলস, আমি বিজিবি নামটা আসলে সত্যিকার অর্থে গ্রহণ করতে পারছি না, দুঃখিত। কারণ বিজিবি সেই স্বৈরাচারের শেখ হাসিনার একটি তুরুপের তাস ছিল। বিডিআর নামটা নাকি ভারতের জন্য একটি ভীতিকর নাম ছিল, সেজন্য সেটিকে পরিবর্তন করে বাংলাদেশ রাইফেলসের উপর একটি হত্যাযজ্ঞ চালিয়ে একভাবে ধ্বংস করে সেটিকে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড নামে নামকরণ করা হয়েছে। কিন্তু ন্যাক্কারজনক ঘটনা। আমরা চাই বা আমাদের যে 8 দফা দাবি যেটি ছিল, সর্বশেষ আমরা নতুন নয় অ্যাকচুয়ালি সর্বশেষ আমরা মূলত 2 দফা দাবিতে উন্নীত করেছি যে ভুক্তভোগী যারা পরিবার ছিল তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়, অবশ্যই তারা নির্দোষ হতে হবে, নিরপরাধ হতে হবে, এবং আমাদের যারা পরবর্তীতে এই সত্যিকার অর্থেই এর সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর বিডিআর যে নামকরণ, বাংলাদেশের যে বাঘ বাংলাদেশ রাইফেলস, সেটি পুনর্বহাল করতে হবে। আমরা জানি অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখে জানাতে যাচ্ছি, আপনি অনতিবিলম্বে আমাদের কথাগুলো শুনুন এবং এর যৌক্তিকতা আপনি জানেন, এটি একটি যৌক্তিক আন্দোলন ছিল, এবং এর যৌক্তিকতা পর্যবেক্ষণ করে আপনি অবশ্যই অনতিবিলম্বে যারা নিরপরাধ নির্দোষ তাদেরকে এই যে নতুন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিশনের কার্যপরিধির আওতায় এনে তাদেরকে মুক্ত দিন, এবং অনতিবিলম্বে যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নেন। আমরা কখনোই কিন্তু বলছি না যে সব বিডিআরকে মুক্তি দিতে হবে, যারা নির্দোষ এবং নিরপরাধ তাদেরকে কেবল মুক্তি দিন। কিন্তু তাই বলে 16 বছর যারা এখন পর্যন্ত জেল যাপন করে এখন পর্যন্ত মুক্তি হতে পারেন নাই, তাদেরকে এক ধরনের এভাবে অমানবিক নির্যাতনের মধ্যে আপনারা ঠেলে দিবেন না। আমরা চাই অনতিবিলম্বেদের মুক্তির মাধ্যমে আপনারা প্রমাণ করুন যে সত্যিকার অর্থে আপনারা জনগণের অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের বিডিআর ভাই বোন যারা রয়েছেন, তাদের ভুক্তভোগী পরিবার যারা রয়েছেন, তারা সবাই কদিন পর এভাবে অত্যন্ত কষ্টের সহিত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশ
এর কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকায় এসে পাড়ি জমিয়ে এখানে এসে সবাই একত্রিত হন, এটা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই না তারা এভাবে, অলরেডি তারা একটা লম্বা সময় তাদের পরিবার পরিজন জেলে থেকে জেল খেটে এক ধরনের বিভীষিকার মধ্যে দিয়ে চলে এসছে, কিন্তু তারাও যদি এই ধরনের একটি অন্যায় অভিযানের মধ্যে দিয়ে, একটা জুলুমের মধ্যে দিয়ে আবার আসতে হয়, সেটি আমাদের জন্য হবে অত্যন্ত দুঃখজনক। আমরা চাই অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন বাংলাদেশ 2.0-তে সম্পূর্ণভাবে ন্যায় বিচারের আওতায় এনে তারা মুক্তি হতে পারে। আগামীকাল আমরা অলরেডি ঘোষণা দিয়েছে আমাদের একজন বিডিআর, অন্যতম বিডিআর কল্যাণ পরিষদের একজন সহযোদ্ধা এবং সভাপতি ফয়জুল আলম, যে আগামীকাল 11টার মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রীর, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তার যমুনা ভবন বরাবর আমরা মার্চ করব। আমি এর সাথে একাত্মতা পোষণ করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা, আমার এই কণ্ঠস্বর যদি আপনার কান পর্যন্ত পৌঁছে, আপনি অনতিবিলম্বে এই বিষয়ে আলোকপাত করুন। এবং আমরা শেষবার যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি প্রদান করেছি, সেটির এখন পর্যন্ত কোনো জবাব আমরা পাই নাই। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা ধিক্কার জানাতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কেন এখন পর্যন্ত এর জবাব দিতে পারেননি? আপনি অবশ্যই সেটি আগামী 24 ঘন্টার মধ্যে বলবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ইলেকট্রনিক্স মিডিয়া যারা এসছেন। আমরা আগামীকালকে যমুনার উদ্দেশ্যে আমরা